বাচ্চু ভাই আমি জানি এবং আমার মন বলছে উনি ভালো আছেন এবং আমি খুবই সৌভাগ্যবান যে আমি আইয়ুব বাচ্চুর সাথে কাজ করতে পেরেছি। দায়িত্বে ছিলেন যারা তাকে সম্মানিত করতে পারেন নাই। সত্যিকার অর্থে ওই দিনটা ছিল আমার ভাইয়ের একটা ব্যাপার ছিল, জুয়েলের একটা ব্যাপার ছিল। আজকে বাচ্চুর জন্মদিন এইখানে। ব্যাপারটা হচ্ছে যে আমরা একসাথে এত চলেছি যে আসলে আমরা সবাই ভাইয়ের মতো ছিলাম। আমার মনে হয় আমরা যত সময় নিজেদের একে অন্যের সাথে আমরা কাটিয়েছি সেই পরিমাণ সময় মনে হয় কোনো আত্মীয় স্বজনের সাথেও কাটাইনি। আর একটা আজকে বাচ্চুর জন্মদিনে অবশ্যই যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে মিউজিশিয়ান, গিটার প্লেয়ার হিসেবে সে কী ছিল বা কী অ্যাচিভ করেছে এটা সবাই জানে, কিন্তু আমার সাথে তার গিটার প্লেয়ার হিসাবে যে আদান প্রদান হতো যা কিছু শুরু যখন বাচ্চু প্রতিষ্ঠিত করতেছে নিজেকে, তখন থেকে আমার সাথে যে রিলেশনশিপ ছিল ওটা খুবই স্পেশাল রিলেশনশিপ ছিল। মাইলস এলআরবি যত স্টেজ একসাথে শেয়ার করেছে, এত পরিমাণ শো শেয়ার মনে হয় আর কোনো দুইটা ব্যান্ড একে অপরের সাথে করে নাই। এবং ওটার মধ্যে থেকে আমাদের এন্টায়ার এই যে ব্যান্ড মিউজিকের উত্থান বলেন, রিভলিউশন বলেন, যাই বলেন, সেখানে যে আমাদের মধ্যে আদান প্রদান এবং এইসব কার্যকলাপের সাথে বাম্বার সাথে যুক্ত হয়ে বাম্বার সাথে কার্যকলাপে সেখানের চ্যালেঞ্জগুলো সব কিছু মিলিয়ে একটা অ্যামেজিং একটা জার্নি ছিল। তো আজকে তার জন্মদিনে তাকে অবশ্যই আমি পার্সোনালি অত্যন্ত লাভ অ্যান্ড অ্যাফেকশন নিয়েই তাকে স্মরণ করি। আমার অনেক স্মৃতি মনে পড়ে। হি ওয়াজ অ্যান অ্যাসেট ফর বাংলাদেশ। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাংলা গানে গিটারটাকে সামনে আনা, এটার ব্যাপারে ওর জুড়ি ছিল না। ও এটা নিয়েই শুরু করেছিল এবং এটা সে অ্যাচিভ করেছে আসছে, সেটা একটা ব্যাপার। বিদেশের মাটিতেও তার সাথে আমাদের বাজানো হয়েছিল একসাথে একই মঞ্চে। তো হি ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক গিটার প্লেয়ার, মিউজিশিয়ান। আর হার্টটা অনেক বড় ছিল আর খুব আমি এখন এভাবে বললে তো এটা ঠিক আমি জানি না কীভাবে বলবো, বাট ম্যাটারটা হচ্ছে যে আমার সাথে তার পার্টিকুলারলি আমার সাথে সেই চিটাগংয়ে যখন ঢাকায় থাকতো না তখন থেকে একটা যে রিলেশনশিপ ছিল এইটার অনেক ব্যাপার আছে। এটা শুধু দু একটা কথা এটা বোঝানো যাবে না, বাট ও যতদিন আমাদের সাথে ছিল ও আমাকে রেসপেক্টের জায়গাটা বলেন, ভাইয়ের বড় ভাইয়ের জায়গা বলেন বা যেটাই বলেন, ট্রিমেন্ডাসলি সাপোর্ট করে গেছে। আজকে চলার পথে আজকে যেসব জিনিস চ্যালেঞ্জ আমরা ফেস করি আমি ওকে মিস করি, কারণ ওর এই ব্যাপারে একদম স্পষ্ট ছিল। আমিন ভাই যা বলছেন এটাই হতে হবে, মানে এবং পিছনে দাঁড়ানো, এই যে পিছনে আমাকে বিশ্বাস করে যে দাঁড়াতো, এই জায়গাটা আজকাল তো মানুষ উঠতে বসতে প্রথমেই অপমান করার জন্য অনেক প্রস্তুতি হচ্ছে, বাজে কথা কী করে বলবে। তো সেইখানে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে যে কাজগুলো করা যায়, যার জন্য আমরা একত্রিত থাকতে পেরেছি, যার জন্য ওর সাথে আমাদের স্পেশাল রিলেশনশিপ ছিল। তো আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, ভালো থাকুক। বাংলাদেশ তাকে সব সময় মনে রাখবে, বাংলা ভাষাভাষী মনে রাখবে তার গানের মাধ্যমে। বাচ্চু ভাই আমি জানি এবং আমার মন বলছে উনি ভালো আছেন, কারণ উনি এতগুলো মানুষের অনুভূতি স্পর্শ করেছেন, এত মানুষকে আনন্দ দিয়েছেন, হাসিয়েছেন, কাঁদিয়েছেন। তাহলে ওখানেও নিশ্চয়ই আল্লাহ ওনাকে ভালো রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই আশা, এটাই প্রত্যাশা। আর গুণী মানুষদের কদর একসময় বলেছিলাম যে মৃত্যুর আগে হওয়া উচিত, এটা অবশ্যই। তবে মৃত্যুর আগে হোক আর পরে হোক, কিছু কিছু মানুষ বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, বাংলা যতদিন বেঁচে থাকবে, গান যতদিন বেঁচে থাকবে, ততদিন মানুষের মনে ঠাঁই করে নেবেন তার গানের মাধ্যমে। আইয়ুব বাচ্চু তাদের অন্যতম এবং আমি খুবই সৌভাগ্যবান যে আমি আইয়ুব বাচ্চুর সাথে কাজ করতে পেরেছি। আমি আমার ছেলেদের, আমার নাতিদের বলবো যে আইয়ুব বাচ্চু নামে সঙ্গীতের একটা বরপুত্র ছিল এবং সেই বরপুত্রের সাথে সান্নিধ্যে আমার মতন একজন নগণ্য গীতিকবি কাজ করতে পেরেছিল। এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। আর রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারটা আমি বলবো যে এদেশের মুক্তিযুদ্ধ, এদেশের ভাষা আন্দোলন, এদেশের সকল গণতন্ত্রের
যে উত্তরণ বা মুক্তির জন্যে, গণতন্ত্র এবং মুক্তির জন্যে যে কটা আন্দোলন হয়েছে সবখানে সঙ্গীত ছিল শীর্ষভাগে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে দেখি যে সঙ্গীতের বদলে অন্য অনেক কিছু প্রাধান্য পায়, কিন্তু সঙ্গীতের মানুষরা অবহেলিত থেকে যায়। এই রাষ্ট্রীয় অবহেলার অবসান হওয়া উচিত। বাচ্চু ভাইয়ের সাথে কাজ করার সৌভাগ্য আমাদের প্রজন্মের যাদের আছে তাদের মধ্যে আমি অন্যতম, এবং হয়তোবা কারো কোনো কোনো জায়গায় বলা যায় যে আমি একা, কারণ বাচ্চু ভাইয়ের সাথে আমি ওনার সুরে সঙ্গীতে গান গেয়েছি, এবং সেটা কোনো এমনিতে একটা অডিও গান যে তা না, সেটা মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন সিনেমায় বাচ্চু ভাইয়ের সুরে এবং সঙ্গীতে আমি গান গেয়েছি। সেই সৌভাগ্য আমার হয়েছিল, এবং উনি যখন আমার ভয়েস নিয়েছিলেন 2 দিন আমি ভয়েস দিয়েছিলাম। উনি ভীষণ আদর করতেন, আমাকে স্নেহ করতেন, ভীষণ ভালোবাসতেন। তো ওনার জন্মদিনে ওনাকে স্মরণ করে আমার যে কথাটা, যে উনি সৌভাগ্যবান যে ওনাকে দুস্থ শিল্পীর তকমা নিতে হয় নাই, এবং আমরা যে মৃত্যুটাকে অনেক সৌন্দর্যমণ্ডিত মৃত্যু বলে প্রত্যাশা করি, যে আমাদের যদি চুপ করে মরে যেতে পারতাম তাহলে হয়তো আমি একজন সৌভাগ্যবান থাকতাম। তো বাচ্চু ভাই মানে কোনো প্রকার দুস্থ শিল্পীর তকমা না নিয়ে, কোনো প্রকার কষ্ট সহ্য না করে আরামে উনি আল্লাহর কাছে চলে গেছেন। এবং আমি মনে করি যে আমি বিশ্বাস করি যে উনি ওনার ভেতরে যে শিশু সুলভ ব্যাপারটা ছিল, উনি যেভাবে আমাদের ভালোবাসতেন, উনি নিশ্চয়ই খুব ভালো আছেন। স্বীকৃতির ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা প্রায়ই একটা কথা বলে থাকি নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই সবচেয়ে বড় পুরস্কার। আমাদের রাষ্ট্রীয় পুরস্কার কে দিল না দিল সেসব আমাদের ভাবনার দরকার নেই, এগুলো আমরা বলে থাকি, এগুলো আসলে আমাদের সান্ত্বনা। আমি মনে করি যে একজন আইয়ুব বাচ্চু একজন সত্যিকারের কিংবদন্তি, তাকে যে রাষ্ট্র সম্মানিত করতে পারে নাই, সেই রাষ্ট্রের এটা দুর্ভাগ্য। দায়টা সম্পূর্ণ সেই রাষ্ট্রের, সেই শাসন ব্যবস্থার, এবং দায়িত্বে যারা ছিল তাদের। এটাই হচ্ছে আমার মানে ভালোবাসার মানুষ হিসাবে বাচ্চু ভাইয়ের সন্তানের মতো ছিলাম আমি। সেই জায়গা থেকে আমার অভিযোগের জায়গা এটা, এই দায় এড়াতে পারবে না। ওই সময় যারা দায়িত্বে ছিলেন, যারা তাকে সম্মানিত করতে পারেন নাই। দেখেন, আমি আসলে আমি এক সময়ে টেলিভিশনে অনুষ্ঠান প্রযোজক ছিলাম, তখন আমি কিংবদন্তিদের নিয়ে ধারাবাহিকভাবে অনেক অনুষ্ঠান করেছি। তো ফলে আপনি আজম খান বলেন বা লাকি এখন বা সুবীর নন্দী, শাহনাজ রহমাতুল্লাহ, এবং আরও যারা ছিলেন খুরশিদ আলম, আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদি, ওনাদের নিয়ে কিংবদন্তিদের সাথে আমার একটা দীর্ঘ পথ চলা আছে। তো সেইটা করতে গিয়ে আমি যেটা দেখেছি যে ওনারা না নির্লোভ, ওনারা আসলে এই পুরস্কারের জন্য লালায়িত না, পুরস্কারের জন্য লোভীও না। ওনাদের ভেতরে ওই লোভটা আমি কখনো দেখতে পাই নাই। হ্যাঁ, ওনারা সবসময় নিজেদের সৃষ্টি নিয়েই মেতে থেকেছেন, এবং সেগুলো নিয়েই তাদের পাগলামি ছিল। কেমন? তো এটা তো তাদের জায়গা থেকে আমরা দেখেছি, কিন্তু রাষ্ট্রে যারা দায়িত্বে থাকে, শিল্প সংস্কৃতির যারা থাকে, তাদের জন্য বা কিংবদন্তিদের জন্য জরুরি ভিত্তিতে যে একটা টিম গঠন করে কিছু একটা করা দরকার, সেটা যারা করতে পারে তারা ভালো, যারা করতে না পারে তাদেরকে আমি মন্দ মানুষের তালিকায় রাখবো।